নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তারপূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং পার্বত্য অঞ্চলের সামরিক প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর ভিডিও কন্টেন্ট উদ্ধার সংক্রান্ত প্রেস ব্রিফিং। র্যাব মিডিয়া সেন্টার কারওয়ান বাজারে আমরা এখন প্রেস ব্রিফিংয়ে সরাসরি চলে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত সেপ্টেম্বর 2022 থেকে আমরা নবগঠিত বা একটা নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া, এই নব্য জঙ্গি সংগঠনের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ ও সামরিক শাখার সদস্য তাদেরকে গ্রেপ্তারে আমরা দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে এই নব্য জঙ্গি সংগঠনের তথ্য মূলত আমরা প্রথম পেয়েছিলাম সেই কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া 8 তরুণ তাদের তদন্ত করতে গিয়ে। এই জঙ্গি সংগঠনের এখন পর্যন্ত আমরা দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 38 জন বিভিন্ন স্তরের নেতা ও এই জঙ্গি সংগঠনকে যারা আশ্রয় দিয়েছে বা প্রশ্রয় দিয়েছে অর্থের বিনিময়ে, যেটা পার্বত্য চট্টগ্রামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, সেই সংগঠনের 14 জনকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আপনার 7 সালে কারাভোগকালীন সময়ে তার সাথে জেএনবির সুসম্পর্ক হয় এবং তিনি কারাগারে থাকতেই তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন, মূলত জেএনবির শীর্ষ নেতাদের মাধ্যমে। এবং পরবর্তীতে তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে মূলত জেএনবির মতাদর্শে তিনি ছিলেন। কারাগার থেকে বের হওয়ার পরে জেএনবির যে সকল সদস্য কারাগারে ছিলেন তাদের পরিবারের দেখাশোনা করা এবং কারাগারে তাদের সাথে বিভিন্ন সময় দেখাশোনা করা এবং বিভিন্ন জায়গায় সমন্বয় সাধন করা, এই কাজটি রণবীর করে আসছিল দীর্ঘদিন যাবত। অন্যান্য যারা সুরা সদস্য আছেন তাদের সমন্বিতভাবে এই সংগঠন, যেটা 2017 সালে তাদের পথ চলা, নামকরণটি যদিও 2019 সালে হয়েছে, প্রাথমিক সদস্য হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন এবং তিনি এই সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি কাজকর্ম শুরু করেন। পরবর্তীতে এই সংগঠনের জন্য তিনি নিয়মিত সদস্য সংগ্রহ করা এবং বিভিন্ন সময় সূরা কমিটির যে মিটিং, এই কার্যক্রমগুলো তিনি পরিচালনা করে আসছিলেন। আপনারা জানেন যে 2021 সালে প্রথম দিকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে এই নব্য জঙ্গি সংগঠন আমির সহ সূরা সদস্যদের উপস্থিতিতে একটি চুক্তি হয়, যেখানে আমরা আগেই বলেছি যে 3 বছর মেয়াদী একটি প্রশিক্ষণ, তাদেরকে সেখানে রাখা, তাদের খাবারের ব্যবস্থা করা, সার্বজনীন বিষয়ে যে একটি চুক্তি হয়, সেই চুক্তিনামায় তাদের সামরিক প্রশিক্ষণ কি হবে বা তাদের অন্যান্য প্রশিক্ষণ কি হবে এই বিষয়ে মতবাদ দেওয়া হবে। এই বিষয়টি দেখাশোনা করেছেন গ্রেপ্তারকৃত রণবীর। আমাদের সাথে অবশ্যই র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এই অভিযানটি নেতৃত্ব দিচ্ছিলেন এবং র্যাব 3 আমাদের সাথে ছিলেন এই অভিযানে। পাশাপাশি আপনারা দেখেছেন আমরা কক্সবাজারে অভিযান পরিচালনা করি, সো র্যাব 15 আমাদের সাথে ছিলেন এবং 2-1টি জায়গায় র্যাব 2ও আমাদের সাথে ছিলেন। আমরা কিন্তু সর্বাত্মক বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার মাধ্যমে রণবীরকে গ্রেফতারে আমরা চেষ্টা করি, যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন গতকালকে মধ্যরাতের পর আমরা কুতুবপালং যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, যেখানে 7 নম্বর ক্যাম্প, এর পাশে একটি গহীন বনাঞ্চলে আমরা রণবীর এবং তার সাথে বাশার, যিনি একজন বোমা বিশেষজ্ঞ, তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা গহীন বনাঞ্চলে পালিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি সেখানে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, আপনারা জানেন।
পরবর্তীতে আমরা যখন তাদেরকে আটক করি, আপনারা জানেন দেশি এবং বিদেশি অস্ত্র সহ নগদ বাংলাদেশি মুদ্রার 2.5 লক্ষাধিক টাকাও তাদের কাছে পেয়েছি এবং আরো বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। এখানে আমরা রণবীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটি জেনেছি, রণবীর মূলত 2007 সালের পূর্বে তিনি পোস্ট অফিসে চাকরি করতেন, পাশাপাশি তিনি নিয়মিত ডাকাতি করতেন। তিনি ছিলেন ডাকাত এবং তার নামে বেশ কয়েকটি ডাকাতির মামলা হয় এবং তিনি এই ডাকাতির মামলায় 2007 পরবর্তী বেশ কয়েকবার তিনি কারাভোগ করেন। যে কুমিল্লা থেকে স্বেচ্ছায় নিরুদ্দেশ হওয়া যে তরুণ, তাদের মধ্যে থেকে কিন্তু 6 জনকে আমরা ইতিপূর্বে গ্রেফতার করে বা কাউকে হয়তো এভাবে নিয়ে বা পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। এখন আর 2 জন বাকি আছে যাদেরকে আমরা খুঁজছি। এদের মধ্যে 1-2 জন হয়তো ভিডিওতে থাকতে পারে, এটা এখানে সবাই নেই। আজকের প্রেস রিলিজও দিয়েছি বা আগেও আমরা বলেছি যে এখানে আমির এবং 6 জন সুরা সদস্য রয়েছে। তো ওইটা টার্গেট করে আমরা কাজ করছিলাম এবং আমরা ইতিপূর্বে 2-1জনকে আইনের আওতায় নিয়ে এসেছি। আমিরের ব্যাপারে আমরা এখনো তথ্য পাইনি, তাকে খুঁজে বের করতে আমাদের অভিযান চলমান রয়েছে। আর এখন পর্যন্ত আপনার এই জঙ্গি সংগঠনের আপনারা দেখেছেন আমরা 38 জনকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং 55 জনের যে তালিকা আমরা প্রাথমিকভাবে দিয়েছিলাম সেখান থেকে আপনার 6 থেকে 7 জনকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। 2 জন আপনারা দেখেছেন যাদের খবর শনাক্ত করতে আমরা অভিযান পরিচালনা করেছি। এই পরিমাণটাই রয়েছে এবং এর বাইরেও তো আরো থাকতে পারে। যেমন আমরা যেই 38 জনের তালিকা বলছি যে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে এসেছি এবং বিচ্ছিন্নতাবাদীদের 14 জনকে, এরা কিন্তু আমাদের 55 জনের তালিকার মধ্যে মাত্র 5-7 জন ছিল। বাকি 30 জনই কিন্তু আমরা পরবর্তীতে সংশ্লিষ্টতা পেয়েছি, বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছি। তো এখানে আমাদের অভিযান চলমান রয়েছে যে একইভাবে হয়তো 40-এর অধিক বা 45-50-এর অধিক এখনো এই যে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য অথবা বিভিন্ন নেতৃস্থানীয় নেতা হিসেবে যারা অবস্থান করছে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন, তাদেরকে গ্রেফতারও আমরা অভিযান চলমান রয়েছে। সংগঠনের যে সাম্প্রতিক সময়ে আমরা যে তালিকা দিয়েছি 55 জন যারা স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে, আমাদের কাছে তথ্য ছিল যে তারা সকলেই বা অধিকাংশই পার্বত্য চট্টগ্রামে তারা এই জঙ্গি সংগঠনের যারা নেতৃত্বে যারা আছেন বা যারা সামরিক শাখায় আছেন এবং একইভাবে বিচ্ছিন্নতাবাদী সংগঠন যে কেএনএফ, তাদের তত্ত্বাবধানে তারা সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। আমরা দীর্ঘদিন যাবৎ এই সামরিক প্রশিক্ষণের যে কলকাঠি বা যিনি মূলত নেতৃত্ব দিয়ে আসছিলেন মাসুকুর রহমান ওরফে মাসুদ ওরফে রণবীর, তাকে গ্রেফতারের আমরা চেষ্টা করে আসছিলাম। আপনাদের মনে আছে গত 20 অক্টোবর আমরা পার্বত্য চট্টগ্রামে একটি অভিযান পরিচালনা করেছিলাম, যেখানে আমরা সামরিক শাখার 2য় সর্বোচ্চ ব্যক্তি মানিককে আমরা গ্রেফতার করেছিলাম। দায়িত্ব নেওয়ার পরে এই নব্য জঙ্গি সংগঠনের পার্বত্য চট্টগ্রামে যেখানে তারা প্রশিক্ষণ নিচ্ছে সেখানকার দায়িত্ব তিনি একজনকে দিয়েছেন এবং সমতলের দায়িত্ব আরেকজনকে দিয়েছেন এবং সার্বজনীনভাবে তিনি সামরিক শাখার দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন প্রশিক্ষণ দেখাশোনা করার জন্য এবং প্রশিক্ষণের জন্য যে সকল অস্ত্র ক্রয় করা হতো বা এই যে টাকা দেওয়া হতো কি অস্ত্র ক্রয় করা হবে এই বিষয়গুলো তিনি দেখভাল করতেন, কিভাবে ক্রয় করা হবে। পাশাপাশি তিনি আত্মগোপনে থাকাকালীন সময় সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে ছিলেন এবং এই আত্মগোপনে থাকাকালীন সময়ে তিনি প্রচারণা সংগঠনে লোকজন রিক্রুট করা এই কার্যক্রমগুলো তিনি করেছেন। আবুল বাশার মৃধা ওরফে কয়, যিনি এই সংগঠনের একজন সিনিয়র নেতা হিসেবে তিনিও দাবি করেন, তিনিও 2016-17 সালে আমিরের মাধ্যমে এই সংগঠনে তিনি যুক্ত হন। এই সংগঠনে যুক্ত হওয়ার পূর্বে তিনি হরকাতুল জিহাদ বাংলাদেশ হুজিবির
অন্তর্ভুক্ত ছিলেন এবং বুজিবিতে থাকাকালীন সময়ে বিভিন্ন সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের জন্য 2013 থেকে 17 এই সময়টাতে তিনি বিভিন্ন সময়ে 3.5 বছর কারাভোগ করেন। স্বেচ্ছায় নিরুদ্দেশ হওয়া এই তালিকাতে তিনিও আছেন এবং এই বাসার তিনি সেখানে বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বোমা তৈরি প্রশিক্ষণ নিয়েছেন। আমাদের তথ্য অনুযায়ী এবং তিনিও আমাদেরকে যেটি বলেছেন 2021 সালের শেষের দিকে তিনি এই পার্বত্য চট্টগ্রামে যান প্রশিক্ষণের জন্য এবং পরবর্তীতে যখন আমাদের অভিযান শুরু হয় এবং অভিযান বেগবান হয় তখন তিনি সামরিক শাখা প্রধানের নির্দেশে তিনি সেখান থেকে আত্মগোপনে প্রথমত সামরিক শাখা প্রধানের কাছে চলে আসেন। পরবর্তীতে তারা দুজন সিলেট এবং কুমিল্লার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন এবং জাস্ট কিছুদিন পূর্বে মূলত আত্মগোপনের উদ্দেশ্যেই তারা এই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পাশে তারা সেখানে অবস্থান করছিলেন। তাদের ডেস্ক রিপোর্ট, দেশের আলো অনলাইন টিভি নিউজ।